আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। নিত্য আপু চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল মেঝেতে। ট্রফিটাতে আলতো করে হাত বুলিয়ে ধরা গলায় বলল সে, আমি জানতাম ভাইয়া ছাড়া এই ট্রফিটা ওই কুলাঙ্গারটার হাতে যাবে না। সে ওই অমানুষটা যতই ফাঁদ পাত, সত্যের জয় হবেই। কথাটা বলেই ট্রফিটা নিয়ে অনন্যার পাশে এসে বসল নিত্য আপু। অনন্যা তখনও একইভাবে স্থির হয়ে বসে। ওকে এমন অনুভূতি শূন্য আবিষ্কার করে চিন্তিত গলায় জিজ্ঞেস করল আপু, অনন্যা দেখো, ভাইয়া উইনার হয়েছে। ভাইয়ার এত পরিশ্রম বিফলে যায়নি। বিজয়ের ট্রফিটা ভাইয়ার কাছে এসেছে, যে দেখো অনন্যা। অনন্যা আর চোখে এক পলক ট্রফিটার দিকে তাকালো, পর মুহূর্তেই নজর সরিয়ে গম্ভীর গলায় বলল, তাতে আমার কিচ্ছু এসে যায় না নিত্য বাপু, তাতে আমার কিচ্ছু এসে যায় না নিত্য বাপু। নিত্য আপু সহ সবাই অসম্ভব রকম অবাক হলো অনন্যার উক্ত কথায়। কপালে ধীর ভাঁজ ফেলে বলল নিতু আপু, কি বলছো এসব অনন্যা? ভাইয়া যে ট্রফিটা জিতেছে তাতে তুমি খুশি হওনি? এই ট্রাফিকটার জন্যই তো এত কিছু হলো নিত্য আপু। নিবিড় এখন আইসিইউতে শুয়ে। এত বেশি পরিশ্রম করার জন্য শরীরে এক ফোঁটা শক্তি অবশিষ্ট নেই। শ্বাস নিতে পারছে না, জীবনের সাথে যুদ্ধ করছেন। ইনজুর্ড পাটা আবারও বাজেভাবে ইনজুর্ড হয়েছে। শরীর থেকে না জানি কতটা রক্ত ঝরেছে। এত কিছুর পর আমি এই ট্রফি, এই কম্পিটিশন জেতার উল্লাসে মেতে উঠব? কিভাবে বলতে পারো এই কম্পিটিশন, এই ট্রফি আমার কাছে মূল্যহীন যদি না আমার নিবিড় আমার পাশে সুস্থ থাকে, ঠিক আগের মতো দাঁড়িয়ে থাকেন। কথাটা বলেই কান্না চেপে রেখে সিট থেকে উঠে ছুট লাগালো অনন্যা। পেছন থেকে বহুবার ডাকা হলো অনন্যার নাম ধরে। কখনো নিত্য আপু ডাকলো, কখনো রুশো ভাইয়া, কখনো বা রাত্রি, তো কখনো রোহিত ভাই। কিন্তু অনন্যার আর দাঁড়ানো হলো না। ভেতরটা অদ্ভুতভাবে চলছে। চোখ থেকে কান্না নয়, যেন রক্ত ঝরছে। অনন্যা গিয়ে থামলো হসপিটালের শেষ মাথায়। ওপাশটায় মানুষের আনাগোনা নেই বললেই চলে। একটা ওয়াশরুম আছে, তাতে প্রয়োজনীয় রোগীর বাড়ির লোকেরা আসেন। বাহিরে আছে একটা বেসিন। অনন্যা সেই বেসিনের আয়নায় এলোমেলো আমিটাকে আবিষ্কার করলো। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ দুটো ফুলে রক্তাক্তবর্ণ ধারণ করেছে। ঠোঁট কামড়ে ধরে কাদায় ঠোঁটের মাঝ বরাবর দাগ বসে গেছে। গোছালো অনন্যা আজ বিষাক্ত, অগোছালো থেকে গেছে। গোছালো অনন্যা আজ বিধ্বস্ত, অগোছালো হয়ে গেছে। অনন্যা ট্যাব ছেড়ে ইচ্ছে মতো হাত ঘষতে শুরু করলো। ভেতরের যত রাগ আছে তার সবটা ছেড়ে বের করে চলল হাতের ওপর। সম্ভবত টয়লেটে কেউ ছিলেন। বেরিয়ে শোকে এভাবে অনবরত হাত ধুতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, অনন্যা জলে ভরা চোখে ভদ্র মহিলার দিকে তাকালো, গম্ভীর গলায় বলল, আপনার কোনো সমস্যা না হলে আসতে পারেন আন্টি, আমায় নিয়ে ভাবার প্রয়োজন নেই। ভদ্র মহিলা কিছু বলতে চেয়েও বললেন না। মুখ বাঁকা করে নিজ মনে বিড়বিড় করতে করতে চলে গেলেন। অনন্যা আরও 5 মিনিটের মতো হাতের বিরুদ্ধে অত্যাচার চালিয়ে থামল। চুলগুলো 2 হাতে চেপে ধরে ফুপিয়ে উঠল। হঠাৎ নিকটে কারো পদধ্বনি শুনতে পেয়ে চুল ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো অনন্যা। সামনে কেউ নেই, কিন্তু অত স্পষ্ট কারো উপস্থিতি টের পেয়েছিল। অনন্যার কপালে ধীর ভাঁজ পড়ল। আবারও যখন খুব কাছের কোনো মানুষের অস্বস্তি অনুভব করল, সন্দেহের বসে আশেপাশে ফিরে তাকালো ও। আর ঠিক সেই সময় অনন্যার নাকে মুখে চেপে ধরা হলো একটি রুমাল। ও চোখ বড় বড় করে শ্বাস আটকে রাখার সর্বোচ্চ চেষ্টা চালালো। যখন সামনে থাকা আগন্তুক দেখল এইভাবে অজ্ঞান করা সম্ভব হচ্ছে না, ঠিক তখনই হাতে থাকা শক্ত কিছু দিয়ে মাথার পেছনে সজোরে আঘাত করে বসলো অনন্যাকে। অনন্যার শেষ পর্যন্ত পেরে উঠল না। অচেতন শরীরটা ছেড়ে দিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। জ্ঞান হারাবার পূর্বে খুব করে চিৎকার করতে চাইছিল, কিন্তু আফসোস, সেই চিৎকারটুকু করবার ভাগ্য হলো না ওর। চোখ দুটো ঝাপসা দেখতে দেখতে একটা সময় বন্ধ হয়ে এলো। অনন্যা পা রাখল অন্ধকার এক দুনিয়ায়। নিকোষ কালো অন্ধকারের চাদরে ঢাকা দুনিয়ায়।
সেথায় এক বিন্দু পরিমাণেও আলো নেই, নেই কোনো ফেরার আশা। সাদমান শাহরিয়ার নিবিড়ের বাড়ির লোক কারা আছেন? রুশো বোনের কাছে যেতে নিয়েও থমকালো। নিত্য রাত্রির সাথে সমস্যার জবাব দিল। আমরা আছি ডক্টর। বড় এখন কেমন আছে? আমরা কি এখন দেখা করতে পারবো? ডক্টর সকলকে এতটা অধৈর্য হতে দেখে মৃদু হেসে পলক ঝাপটালেন, মিষ্টি করে বললেন, আপাতত চিন্তার কোনো কারণ নেই। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন, তবে কয়েকদিন বেড রেস্টে থাকতে হবে ওনাকে। নিত্য ডক্টরের দিকে এগিয়ে গেল। আরেক ধাপ, তারপর চিন্তিত গলায় বলল, ডক্টর, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমরা চাইছিলাম ভাইয়াকে বাসায় নিয়ে গিয়ে রেস্টে রাখতে। ভরসা রাখুন, বাসার যত্নের কোনো ত্রুটি হবে না। এখন ভাইয়াকে হসপিটাল থেকে কবে রিলিজ করানো যাবে বলতে পারেন? ডক্টর কয়েক সেকেন্ড ভাববার জন্য সময় নিয়ে বললেন, মিস, আপনার ভাইয়ের কন্ডিশন ততটাও ভালো নেই। আঙ্কেল স্ট্রে পেইনের জন্য কম করেও 3 দিন হসপিটালে থাকতে হবে ওনাকে। এরপর আপনারা ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন, তবে দেখে রাখবেন হাঁটাচলা ব্যতীত খুব বেশি দৌড়ঝোপ যেন 1-2 দিনের মাঝেই না করেন। নিত্য মাথা ঝাঁকিয়ে দ্রুত জবাব দিল, অবশ্যই ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। কথাটা বলেই দ্রুত পায়ে আইসিইউতে প্রবেশ করলো নিত্য। তার পিছু পিছু রাত্রিও যেতে ধরল। এমন সময় রুশো বলল, অ্যাডম বম, তোমরা যাও, আমি ছুটকিকে নিয়ে যাচ্ছি। রাত্রি মাথাটা কাত করে সম্মতি জানিয়ে নিত্যর পিছু পিছু আইসিইউতে ঢুকল। নিবিড় চোখ দুটো বুঝে স্থির হয়ে শুয়ে, হাতের শিরাপথে স্যালাইন চলছে। মুচকে যাওয়া পাটায় স্ক্রেপ লাগানো, ঝুলিয়ে রাখা হয়েছে ব্যথা উপশমের উদ্দেশ্যে। নিবিড়ের মুখটা বড্ড শুকনো লাগছে, নিষ্পাপ নিস্তেজ লাগছে ছেলেটাকে। নিত্য চোখে জল নিয়ে নিবিড়ের পাশে চেয়ার টেনে বসল। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে মৃদু গলায় ডাকল, ভাইয়া। নিবিড়ের কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল। ঘুমে টুইটুম্বুর চোখ দুটোর উদ্দেশ্যে যুদ্ধ চালিয়ে অবশেষে মেলে তাকালো। নিবিড় তাকাতেই চওড়া হাসি ফুটে উঠল নিত্য রাত্রের মুখে। ঠিক সেই সময় হাতে পলিথিনের ব্যাগ নিয়ে এলো অগ্নি। নিবিড়কে দেখে প্রশান্তের হাসি এসে ব্যাগটা পাশের টেবিলে রাখল। দুষ্টুমির ছলে বলল, চাহ চালা, তুই বাইচা আসস? আমি তো ভাবলাম এতক্ষণে ময়রা ভূত হয়ে গেছস। আফসোস, আমার তো আর তোর 40 খাওয়া হইল না রে। কথাটা শেষ করার সাথে সাথেই নিত্যর হাতের শক্ত এক চিমটি খেল অগ্নি। আউচ করে চেঁচিয়ে বলল, ভাই বোন দুটাই বিচ্ছু, এত জোরে কেউ চিমটি কাটে? নিত্য ফোঁস করে উত্তপ্ত শ্বাস ফেলতে ফেলতে বলে উঠল, এমন সিরিয়াস মুহূর্ত তোমার ফাজলামো যাবে না, তাই না? যাও, ভাগো এখান থেকে। তোমার সাথে আর কথাই বলবো না। নিত্য ফেংচি কেটে কথাটা শেষ করল। নিত্যর রাগ ভাঙাতে অগ্নি মুখটা বাচ্চাদের মতো করে আবারও বলল, আরে আরে, রাগ করো কেন? আমি তো জাস্ট মজা করছিলাম। এই বলো, তোর বোনকে বল আমি নির্দোষ, নিষ্পাপ এক পাঁঠা। অগ্নির কথার মাঝে বাম হাত ঠকিয়ে বলল নিবিড়। অগ্নি আশাহত হয়ে দাঁত কিরমির করে বলল, বেটা, তুই আর ভালো হইলি না। অসুস্থ তাও তোর মুখ থেকে পাঁঠা ডাকটা গেল না। নিবিড় দুর্বল হেসে বলল, এখন পাঁঠাকে পাঁঠা না বলে তো আর ছাগল বলা যায় না। অগ্নি পারে না সেখানেই নিবিড়কে চুপ করে গিলে খায়। তবে হাজার হোক ছেলে অসুস্থ, তাকে এমত অবস্থায় খেলে বধ হজম হতে পারে। যার তরুণ তীক্ষ্ণ দৃষ্টি দেখিয়েই চুপ করে গেল অগ্নি। নিত্য ধরা গলায় নিবিড়কে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে ভাইয়া? নিবিড় পলক ঝাপটে বলল, এই পাগলি, কাঁদিস না, ঠিক আছে আমি। কথাটা বলেই পুরো ঘটনায় চোখ বোলালো নিবিড়। কাঙ্ক্ষিত মুখটা খুঁজে না পেয়ে চিন্তিত গলায় প্রশ্ন ছুড়ল, অনন্য কোথায়? রুশিকে তো দেখছি না, ওরা কি অ্যাপার্টমেন্টে ফিরে গেছে? নিবিড়ের প্রশ্নে হুঁশ ফিরে এলো অগ্নির। নিবিড়ের মাঝে সম্পূর্ণ মনোযোগ ঠেলে দেওয়ার এতক্ষণ লক্ষ্যই করা হয়নি অনন্যার সাথে রুশো এখানে উপস্থিত নেই। অগ্নি কপালে হাত ফেলে বলে উঠল, আরে তাই তো, আয়ু রুশু গেল কোথায়? নিত্য, রাত্রি কোথায় গেছে ওরা? মুহূর্তে মুখ ছোট হয়ে এলো নিত্য রাত্রির। রাত্রি ধীর গলায় বলল, নিবিড় ভাইয়া কম্পিটিশন জেতায় রোহিত ভাইয়া উইনিং ট্রফি নিয়ে এসেছিল।
আর ওটা দেখেই আরো ইমোশনাল হয়ে গেছিল অনু। এই ট্রফিটার জন্যই নাকি নিবিড় ভাইয়ার আজকের এই হাল বলে দৌড়ে চলে গেছে ওয়াশরুমের দিকটায়। চিন্তা করো না, রুশো নিয়ে ওকে আসছে। রাত্রির উক্ত বিবরণে বিচলিত হয়ে উঠে বসতে ধরল নিবিড়। তবে তাকে দ্রুত বাধা দিয়ে বলল নিত্য। ভাইয়া উঠিস না, তোর রেস্টের প্রয়োজন, একটু ধৈর্য ধর। রুশো ভাই অনন্যাকে নিয়ে এলো বলে। নিত্য নিবিড়কে শান্ত করার প্রচেষ্টা চালানোর উদ্দেশ্যে হতদন্ত হয়ে দরজা খুলে ভেতরে এলো রুশো। ক্রমাগত ফেলতে লাগলো উত্তপ্ত শ্বাস। রুশোকে এভাবে হাঁফাতে দেখে চমকে উঠল সবাই। সবার চমকানোর মাত্রাটা কি আকাশ ছোঁয়াবার উদ্দেশ্য বলতে লাগলো রুশো। ব্রো সুটকি কোথায় পাওয়া যাচ্ছে না। আমি পুরো ফ্লোর খুঁজে ফেলেছি, কোথাও নেই ও। কথাটা বলে দু হাতে হাঁটু চেপে ধরল রুশো। প্রচুর ছোটাছুটি করার ফলে বৃষ্টির ন্যায় ঘাম ছুটছে তার শরীর থেকে। নিবিড়ের বুকটা মুহূর্তেই মোচড় দিয়ে উঠল। কোনো কিছু না ভেবেই উঠে বসল সে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, অনন্যা নেই মানে? ও কোথায় গেছে ও? অনন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন একটা সংবাদে নিবিড় ঠিক কতটা পাগলামি করতে পারে তা অগ্নির খুব ভালো করে জানা। যার তরুণ আবারও চিন্তিত হবার জন্য জিজ্ঞেস করলো অগ্নি, এসব বলছিস তুই কি ঠিক মতো খুঁজে দেখেছিস? মুখটা কাঁদো কাঁদো করে বলল রুশো ভাই। হ্যাঁ ব্রো, তা না হলে এত দেরি করে আসতাম বলো? ওই ফ্লোরের শুরু থেকে শেষ পর্যন্ত খুঁজেছি আমি, সুটকি কোথাও নেই। অগ্নি ভয়ার্ত চোখে নিবিড়ের দিকে তাকালো। নিবিড়ের ভাবসাব ভালো ঠেকছে না, যে কোনো মুহূর্তে অঘটন ঘটিয়ে ফেলবে সে। অগ্নি দ্রুত নিবিড়কে থামিয়ে রাখার জন্য নিত্যের উদ্দেশ্যে বলল, হ্যাঁ নিত্য, তুমি নিবিড়ের কাছে থাকো, আমি রুশু রাত্রি অনন্যা ফোরগুলোকে খুঁজে দেখি। ও হসপিটালে থাকবে, চিন্তা করো না। কথাটা বলেই রাত্রিকে চোখের ইশারায় তাদের সাথে যেতে বুঝে ছোট লাগালো অগ্নি। আইসিইউতে ফেলে গেল দুই ভাই বোনকে। নিত্য নিজের অস্থিরতা গোপন রেখে ভাইয়ের উদ্দেশ্যে বলল, ভাইয়া এতটা অস্থির হোস না, অনন্যা হসপিটালে আছে। এই রাতে আবার কোথায় যাবে বল? সেটার উত্তর জানা নেই বলেই এখন যেতে হচ্ছে আমায়। কথা বলেই হাত থেকে স্যালাইন নল খুঁটিয়ে ফেলল নিবিড়। নিত্যর চোখ বড় বড় হয়ে এলো। নিবিড়ের বা হাতটা চেপে ধরে করুণ গলায় বলল, ভাইয়া কি করছিস তুই? স্যালাইন কেন ছুটিয়ে ফেললি? দেখ ভাইয়া প্লিজ, পাগলামি করিস না, তুই এখনো সুস্থ নস। নিবিড় জবাব দিল না। ঝুলিয়ে রাখা পাটা নামিয়ে পেঁচিয়ে রাখা স্ক্রেপটাও খুলে ফেলল। নিত্য তাতে বাধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়েও লাভ করতে পারল না। নিবিড় দুর্বল শরীরের সাথে মচকে যাওয়া পাটা নিয়েই এলোমেলো পা ফেলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। রাহিত হাতে ফুলের স্টিক নিয়ে হেলে দুলে আসছিল। তার ভাইয়ের সাথে দেখা করবে বলে কত আয়োজন। নিবিড় কখনোই রাহিতকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের চোখে দেখেনি। কারণে অকারণে ধমক দিচ্ছে, তবে অ্যাসিস্ট্যান্ট বলে নয়, বরং ভাই হিসেবে। রাহিত ও নিবিড়কে নিজের ভাইয়ের চোখে দেখে এসেছে। অক্ষরে অক্ষরে পালন করেছে নিবিড়ের প্রতিটি কথা। এটা সত্য যে রাহিত নিবিড়কে জমের মতো ভয় পায়, যেমনটা ভয় কোনো বাধ্যগত ছোট ভাই তার বড় ভাইকে। আজ নিবিড়ের অসুস্থ, রাহিতকে এটা ওটা করতে বলার জন্য নেই সে। সেই হিসেবে রাহিতের তো বেশ আরামেই থাকার কথা ছিল, কিন্তু রাহিত সুখে নেই। খুব করে বুঝতে পারছে নিবিড় না থাকার শূন্যতাটা। নিবিড় কম্পিটিশনে জিতেছে, এত কষ্টের পর তাকে শুভেচ্ছা তো আর খালি হাতে দেওয়া যায় না। এমনটা ভেবেই ফুল দিয়ে শুভেচ্ছা জানাবার জন্য আসছিল রাহি। হঠাৎ পথে কারোর সাথে ধাক্কা খেয়ে ফুলগুলো হাত থেকে পড়ে গেল তার। রাহি চমকে উঠে অসহায় ফুলগুলোর দিকে তাকালো। তারপর এত সাধনার ফুলগুলো ফেলে দেওয়ার ব্যক্তির দিকে রাগান্বিত চোখে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে এলো তার। অদ্ভুত স্বরে উচ্চারণ করলো, ভাই তুমি? নিবিড় রাহিতের চিন্তা মাখা মুখটাকে সম্পূর্ণ উপেক্ষা করে বলল, গাড়ি চাবি দে। কিন্তু রাহিতের কথাটা গলায় আটকে রেখে ওর পকেট থেকে চাবি বের করে আবারও ধীর পায়ে দৌড়ে চলল নিবিড়। রাহিত হতভম্ব হয়ে তাকিয়ে থাকার মাঝেই আবারও জোরে সোরে ধাক্কা খেল।
এবারের ধাক্কার অপর পক্ষ হলো নিত্য। নিত্য নিজেকে সামলে নিয়ে ব্যস্ত গলায় বলল, রাহিত ভাই, ভাইয়াকে দেখেছ? কোন দিকে গেছে ভাইয়া? রাহিত মুখ খুলল। হতবম্ব হয়ে থেকেই আঙুল দিয়ে লিপস্টিকের দিকে ইশারা করল। নিত্য চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠল মুহূর্তেই, মানেটা কি? তুমি ভাইয়াকে দেখেও আটকাওনি? কি করছোটা কি? ধ্যাত! নিত্যর এক মুহূর্ত দাঁড়ালো না, লিফটে উঠে ধরল নিবিড়ের পিছু। রাহিত ফ্যাবলা কান্ত হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে যে। রাহিতের মনে প্রশ্ন জাগছে, এখানে কি কোনো সার্কাস চলছে, নাকি চলছে পাকরাম পাকরাই কার্টুন? রাহিতের ভাবনার ছেদ ঘটিয়ে তৃতীয়বারের মতো ধাক্কা খাওয়ায়। এবারের ধাক্কায় অফাকা হুমকি খেয়ে পড়ল ফ্লোরে। ব্যথায় কুকড়ে কোমর চেপে ধরে ছাড়ল এক চিৎকার। ও বাবারে, গেছি রে। এবারেও একই ঘটনা ঘটল। রাহিতের ব্যথাটা বিন্দুমাত্র পাত্তা না দিয়ে সামনে পিলারের ন্যায় দাঁড়িয়ে থাকা অগ্নি প্রশ্ন ছুড়ল, রাহিত তাতে দাঁত চেপে ব্যথাটা হজম করে নিয়ে কোনোরকম বলল, নিবিড় ভাই গাড়ির চাবি নিয়ে লিফট দিয়ে নেমে গেছে। ভাইয়ের পেছনে আবার গেছে নিত্য। আমি এর থেকে বেশি কিছু জানি না। আর ধাক্কা গেলে জীবনটা থাকবে না। রাহিতের কথার পর একে অপরের দিকে তাকাই অগ্নি, রুশ রাত্রি। তারপর মুহূর্তে ঝড়ের গতিতে রাহিতকে পাশ কাটিয়ে ছুটে চলল তারা। দুর্ভাগ্যবশত রাত্রি দ্রুত যাওয়ার পথে একটা ছোটখাটো লাথি মেরে দিয়ে গেল রাহিতের পায়ে। লাঠিটা ঠোঁট কামড়ে সহ্য করে নিয়ে রাহিত মুখটা কাদো কাদো করে তার পাশেই পড়ে থাকা অসহায় ফুলগুলোর দিকে তাকালো। একমাত্র ফুলগুলি যেন হতবাগার কষ্টটা অনুভব করতে সক্ষম হলো। রাহিতের ফ্লোরে হাত পা ছড়িয়ে পড়ে থাকার মাঝেই পাশে মস্ত এক ছায়া দেখতে পেল। খুব সম্ভবত আবারও একদল এসে লাথি মেরে যাবে তাকে। রাহিত ভয়ে আগে থেকেই দুহাতে মুখ চেপে ধরে ঘুমিয়ে উঠল। ভাই বোন, আপনি যেই হন দয়া করে ব্রেক কষুন, নয়তো এবার কোমর ভাঙার সাথে সাথে মানুষ ভর্তা হয়ে যাব আমি। রাহিত ওভাবেই বেশ কিছুক্ষণ চুপ করে তাতে তাঁত চেপে ধরে রইল। যখন বিপরীত পক্ষ থেকে কোনো আক্রমণের আভাস পেল না, তখন মুখ থেকে হাত সরিয়ে পাশের ছায়াতলে তাকালো। রাহিতের চোখ দুটো বিস্ময়ে ছেয়ে গেল ছায়াটাকে স্থির হয়ে থাকতে দেখি, যার দরুন মুখ ঘুরিয়ে ওপরে তাকালো। তখনকার সেই বদমেজাজি নার্সটা সরু চোখে তাকিয়ে আছে তার দিকে। রাহিতের মুখটা বিস্ময়ে হা হয়ে যেতেই ধমকে উঠল সে, এই যে মিয়া, আপনি তখন হসপিটালের পরিবেশ নষ্ট করেছিলেন, এখনও তাই করছেন। এভাবে মরার মতো পড়ে আছেন কেন? উঠুন। রাহিত কেঁপে উঠল নার্সের ধমকে। তার পরপরই করুণ চোখে চেয়ে দুঃখে দুঃখী গলায় বলল, উঠতে পারলে কি আর এইভাবে পড়ে থাকতাম ম্যাডাম? কোমরটা যে আর মোর নেই, ভেঙে পাউডার হয়ে গেছে। নার্সের কপালে ধীর ভাঁজ পড়ল এবার। রাহিত যে বাড়িয়ে বলছে তাতে সন্দেহ নেই, তবু ব্যথা পেয়েছে এটা সত্য। সেবেই হাত এগিয়ে দিল সে। রাহিতকে হাত ধরে ওঠার বদলে রসগোল্লার মতো চোখ করে চেয়ে থাকতে দেখে আবারও ধমকে উঠল, কি হলো? এমন গরুর মতো চেয়ে আছেন কেন? হাতটা ধরে উঠুন। রাহিত তাই করল। নার্সের হাত ধরে কোনোরকম দাঁড়িয়ে হাঁপ ছাড়ল। কৃতজ্ঞতা জানাতে গদগদ কণ্ঠে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনি বাইরে থেকে একটু রাগী হলেও আপনার মনটা কিন্তু অনেক নরম। নার্স রাহিতের মুখে একদিকে যেমন অপরাধ, অপরদিকে প্রশংসাটাই কমপ্লিমেন্ট শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিকে সাক্ষী রেখে রাহিত মাথা চুলকে বলে উঠল, তো ম্যাডাম, আপনি যে আবারও আমার প্রশ্ন বৃদ্ধ করলেন। নার্স মুখ ঝাঁকিয়ে পাল্টা প্রশ্ন করলেন, কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি যে যেহেতু আমি একজন মানুষ, সেহেতু বৈজ্ঞানিকভাবে আমি একজন মানুষের মতোই তাকিয়ে থাকব। কিন্তু আপনি বলেন আমি নাকি গরুর মতো চেয়ে আছি। এখন মানুষ হয়ে গরুর মতো তাকায় কিভাবে? এর সায়েন্সটা আমি যদিও একটু কষ্ট করে বুঝিয়ে দিতেন। নার্স রেগে মেগে রাহিতকে পাশ কাটিয়ে নিজ রাস্তায় হাঁটা ধরল। যাওয়ার আগে ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, আজ তো একটা পাগল।
আজকের একটা মাত্র দিন। রাজশাহী থেকে ঢাকায় অবতরণ থেকে শুরু করে কম্পিটিশন, আবার কম্পিটিশন থেকে হসপিটাল, আর এখন হসপিটাল থেকে ঠিকানাহীন ভ্রমণ। কে কোথায় ছড়ছে তার খবর নেই। প্রত্যেকের মাথায় শুধু একটা কথাই গেঁথে আছে, যে করেই হোক অনন্যাকে খুঁজে বের করতে হবে। অগ্নি রুশো বেরিয়েছে আলাদা পথে। নিবিড় নিত্যর উদ্দেশ্য ছুট লাগিয়ে যখন নিত্যকে অসহায় মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, তখন তার থেকেই জেনেছিল নিবিড় হাতের বাইরে চলে গেছে ততক্ষণে। এখন তাকে ফিরিয়ে আনার জন্য নিজের সর্বঙ্গ ত্যাগ করলেও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব নয়। এদিকে আবার ইন্সপেক্টর ফোর্স নিয়ে আসতে দেরি করছে। অগ্নিবুদ্ধি খাটিয়ে নিত্য রাত্রিকে পাঠায় থানায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।